In our tonight's class, we are going to read Fernhill by Dylan Thomas. তো আজকের ক্লাসে আমরা যেভাবে পড়ি আর কি লাইন বাই লাইন এক্সপ্লেনেশন, আজকে আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন পড়ব না। আজকে আমরা এই কবিতাটা একটা বড় কবিতা, তো প্রথমে উই আর গোয়িং টু হ্যাভ সাম ওভারঅল আইডিয়া অ্যাবাউট দিস পোয়েম এবং লেটারলি মেবি সামডে আমরা এটার প্রত্যেকটা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন আমরা পড়ব। তো আজকে এই কবিতার প্রত্যেকটা স্ট্যান্জার, যদিও আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন পড়বো না, তবুও তোমাদেরকে স্ট্যান্জারগুলো যে ডিটেইলসে পড়াবো লাইন বাই লাইন এক্সপ্লেনেশনের মতোই হয়ে যাবে, ঠিক আছে? এবং এই কবিতার শেষে তোমাদের এই কবিতার সামারি, কবিতার থিম, কবিতার টোন, কবিতার ইমেজারি সম্বন্ধে এক কথায় রিডিং স্কিলে আসার মতো যতগুলো প্রশ্ন আছে সেইগুলো প্রশ্ন আমরা আজকে কভার করে ফেলবো। তো এটা আমাদের পোয়েট্রি এবং রিডিং স্কিল সম্পর্কিত যে কয়েকটা প্রশ্ন আছে সবগুলো আজকে আমরা কভার করব। তো ফার্নহিল দ্য পোয়েম ইজ রিটেন বাই ডিলান টমাস। যেহেতু আমরা স্ট্যান্জা বাই স্ট্যান্জা পড়ব, একটু আমাদের সময় লাগবে, তো কাজেই কবি পরিচিতা তোমাদের একবারে পয়েন্ট আকারে করে দিয়েছি, এটা জাস্ট একবার তোমরা দেখে নিবা, ঠিক আছে? এখানে বোঝানোর মতো তেমন কোনো কিছুই নেই। তো আমরা এখন আসি স্ট্যান্জা বাই স্ট্যান্জা এক্সপ্লেনেশন অফ দিস পার্টিকুলার পোয়েম। এখানে এই কবিতাতে আমরা এরকম একটা থিম পাবো যে সে তার চাইল্ডহুড একটা মেমোরিকে সে রিলিভ করতে চায়, মানে সে ওই ঘটনাতে ওই পার্টিকুলার সময়ে সে ফিরে যায় এবং সেখানে ওই তার শৈশবের সময়গুলো সে কিভাবে কাটিয়েছিল, তার মুহূর্তগুলো কিভাবে কাটতো এবং তারপরে সে তার শৈশবকে কিভাবে মিস করে এবং লাস্টে গিয়ে সে সময়ের যে আবর্তন, সময়ের যে নিয়ম, দ্য রুল অফ নেচার, দ্য রুল অফ টাইম, এটাকে সে অ্যাকসেপ্ট করে নেয়। বুঝছো? তো দেখো আমরা এখানে খুব সহজে কবিতাটা একটু কি হলো, ওকে, আচ্ছা আরেকবার আমাকে একটু অ্যাসিওর করো তো যে তোমরা তো আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ নাকি? হ্যাঁ পাচ্ছি, দেখতে পাচ্ছি। ওকে, তো দেখো এই কবিতাতে মোট 6টা স্ট্যান্জা আছে। তার প্রথম স্ট্যান্জাটা এভাবে শুরু হয়, দেখো প্রথম স্ট্যান্জাতে আমাদের যে স্পিকার সে বলছে, ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা দ্য পোয়েট রিমেম্বার্স হিজ হ্যাপি চাইল্ডহুড, হি ইজ রিকলিং হিজ হ্যাপি চাইল্ডহুড, ইজ সেইং হি লিভড ইন এ বিউটিফুল ফার্ম কল্ড ফার্ম হিল। হ্যাঁ, তো তার যেই ফার্মে যে থাকতো তার নাম হচ্ছে ফার্ন হিল। অ্যাজ এ চাইল্ড হি ফেল্ট কমপ্লিটলি ফ্রি, জয়ফুল অ্যান্ড উইদাউট এনি ওয়ারিস। ছোটবেলায় আমরা ছোটবেলায় যেরকম থাকি আর কি, যে একদম নিশ্চিন্ত, আমাদের মধ্যে কোনো চিন্তা ভাবনা থাকে না। হ্যাঁ, যে চিন্তা ভাবনা এই করলে সে হবে, না করলে সে হবে, হ্যাঁ আমাদেরকে বড় হতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, টাকা ইনকাম করতে হবে, বাবা মার দেখাশোনা করতে হবে, এই চিন্তা ভাবনাগুলো কি আমাদের শৈশবে আমাদের ছিল না? তো তো সে একদম কমপ্লিটলি সে স্বাধীন, সে একদম একটা জয়ফুল লাইফ সে লিড করতো এবং হি ডিডন্ট হ্যাভ এনি কাইন্ড অফ ওরিস, তার মধ্যে কোনো চিন্তা ভাবনাই ছিল না, শুধু চিল আর চিল, চিল বক কাক সব কিছু শেয়ার করতো ওই সময়। বুঝছো? কোনো চিন্তা ভাবনা নাই। তারপর সে বলছে হি স্পেন্ড হিজ ডেইজ প্লেইং আন্ডার দ্য অ্যাপল ট্রিজ, রানিং থ্রু দ্য ফিল্ডস অ্যান্ড এনজয়িং দ্য বিউটি অফ নেচার। এবং ওইখানে ওই ফার্মে সে কী করতো? হি ইউজ টু প্লে আন্ডার এ বিগ অ্যাপল ট্রি, ওইখানে একটা আপেলের গাছ ছিল, ওইখানে সে খেলা করতো। অ্যান্ড ওইখানে একটা মানে খড়ের একটা বড় একটা ফিল্ড ছিল, ওইখানে সে সারাদিন ওইখানে দৌড়াদৌড়ি করতো এবং হি ইউজ টু এনজয় এভরি সিঙ্গেল সিনারি অফ দ্যাট পার্টিকুলার ফার্ম অর দ্য নেচার। এখানে কবি তার প্রকৃতির প্রতি এখানে প্রথমত তিনি বুঝিয়েছেন যে আমরা শৈশবকালে আমাদের মধ্যে যে একটা ইনোসেন্স থাকে, শৈশবে কিন্তু আমরা সবাই নিষ্পাপ থাকি। তো এখানে দ্য পয়েট ইজ ট্রাইং টু ফিগার আউট দ্যাট পিওরনেস অফ আওয়ার সোল, আমাদের আত্মার যে একটা পিওরনেস, হ্যাঁ ওইটাকে তিনি এখানে বোঝাতে চেয়েছেন।
এরপর তিনি বলছেন এভরিথিং অ্যারাউন্ড হিম ওয়াজ ফুল অফ লাইফ, দ্য গ্রিন গ্রাস, শাইনিং স্টার্স, ট্রিজ, ফ্লাওয়ার্স, রিভার্স অ্যান্ড ফিল্ডস মেক দ্য ফার্ম লুক লাইক এ ম্যাজিক্যাল প্লেস। এবং সব কিছুর মধ্যে সে একটা জীবনী শক্তি খুঁজে পেত। হি ইউজ টু ট্রেস এ লাইফ পাওয়ার ইন এভরি সিঙ্গল সিনারি হোয়ার এভার হি রোমস হিজ আইস। তার সবুজ যে ঘাস, চারদিকে যে সবুজের যে সমারোহ, তারপর শাইনিং স্টার্স, সবুজের সমারোহ, তারা, তারপরে মানে এভরিথিং, প্রত্যেকটা জায়গা তার কাছে মনে হচ্ছে একটা ম্যাজিক্যাল প্লেস। দ্য পয়েট সেইস হ্যাপি অ্যাজ দ্য গ্রাস ওয়ার গ্রিন, শোয়িং দ্যাট হিজ হ্যাপিনেস ওয়াজ অ্যাজ ন্যাচারাল অ্যাজ দ্য বিউটি অফ নেচার ইটসেলফ। মানে প্রকৃতিতে সুন্দর, সৌন্দর্যের মধ্যে কিন্তু একটা আনন্দ থাকে, বুঝলে? সৌন্দর্যের মধ্যে একটা আনন্দ লুকায়ে থাকে। এখানে সে বলছে যে চারদিকে যে সবুজের সমারোহ, এখানে যে আনন্দ কাজ করতো, আমি যখন ওইখানে থাকতাম আমার মধ্যেও এই একটা আনন্দ কাজ করতো, অলওয়েজ, এভরি সিঙ্গেল টাইম। Then he's saying, he also says that time allowed him to play and enjoy his childhood. সে বলতো সময় তাকে এই সুযোগটা করে দিয়েছিল যে শৈশবের যে সময়টা, দ্য টাইম স্প্যান, দ্য পার্টিকুলার টাইম স্প্যান অফ হিজ চাইল্ডহুড, এই সময়টা তাকে দিয়েছিল, এই অধিকারটা যে হ্যাঁ তুমি এই পার্টিকুলার জীবনের তোমার যে পার্টিকুলার সময়টা, পুরাটা জীবনের এই পার্টিকুলার সময়টা তুমি এভাবে এনজয় করবা, এই চাইল্ডহুড সে তাকে দিয়েছিল। আচ্ছা, হিয়ার টাইম ইজ ট্রিটেড লাইক এ কাইন্ড পারসন হু গিভস হিম ফ্রিডম। এখানে পার্সনিফিকেশন সে করছে, সেখানে টাইমকে বলছে একদম কাইন্ড পারসন যে তাকে এই ফ্রিডমটা দিয়েছিল, তো তুমি এনজয় করো এখানে। দ্য পয়েট ডিসক্রাইবস হিমসেলফ অ্যাজ এ গোল্ডেন, হুইচ মিনস হিজ চাইল্ডহুড ওয়াজ প্রেশিয়াস, ব্রাইট অ্যান্ড ফুল অফ হ্যাপিনেস অ্যান্ড ফুল অফ জয়। এখানে তার যে পার্টিকুলার যে শৈশবের সময়টা, এটাকে সে একটা গোল্ডেন পিরিয়ড অফ হিজ লাইফ হিসেবে সে বলছে এই সময়টা কেমন ছিল, দিস পার্টিকুলার টাইম ওয়াজ ভেরি প্রেশিয়াস। প্রেশিয়াস শব্দের অর্থ কি? আমার কাছে খুব দামি মনে হচ্ছে আমার শৈশবটা। আমাদের প্রত্যেকেরই কিন্তু মনে হয় একটা সময় এসে যে প্রচণ্ড একটা দামি সময়, যদি আমরা ওই শৈশবে আবার যদি ফিরে যেতে পারতাম। হুম, তো এটা তার কাছে প্রেশিয়াস মনে হচ্ছে, ব্রাইট মনে হচ্ছে অ্যান্ড ফুল অফ হ্যাপিনেস, প্রচণ্ড আনন্দের একটা সময়। হি ফিলস লাইক এ প্রিন্স ইন দ্যাট অ্যাপল অর্চার্ড বিকজ হি বিলিভস দ্য হোল ফার্ম বিলংস টু হিম। হি ইমাজিনস হিমসেলফ অ্যাট দ্য রুলার অফ দ্য ট্রিজ, লিভস, ফ্লাওয়ার্স অ্যান্ড ফিল্ডস। দিস শোস দ্য কনফিডেন্স, ইমাজিনেশন অ্যান্ড ইনোসেন্স অফ চাইল্ডহুড। দেখো, এটা শৈশবের একটা সাইন। সে বলছে সে নিজেকে ওই যে ফার্মটা আছে, ওই ফার্মটা সে নিজেকে প্রিন্স মনে করত, সে যুবরাজ মনে করত, সে রাজা মনে করতো, সে ভাবছে এই সব কিছু আমার, এই জায়গার একচ্ছত্র অধিপতি হচ্ছে আমি, এই গাছ লতা পাতা পশু পাখি সব কিছু আমার আন্ডারে, হ্যাঁ আমি এদের সবার রাজা। ওকে, the last line describes the soft sunlight falling over the rivers and fields after apples have fallen from the trees. Whole scene is peaceful, colorful and full of natural beauty. এক কথায় এখানে সে প্রকৃতির সৌন্দর্যের সে প্রশংসা হচ্ছে, হি ইজ প্রেইজিং দ্য বিউটি অফ দ্য নেচার। ওকে, এখানে ইনার মিনিং কি? এখানে ইনার মিনিং হচ্ছে দ্য ফার্স্ট স্ট্যান্জা সেলিব্রেটস দ্য বিউটি অ্যান্ড ইনোসেন্স অফ চাইল্ডহুড। দ্য পয়েট রিমেম্বার্স এ টাইম হোয়েন হি লিভড ইন এ কমপ্লিট হ্যাপিনেস অ্যান্ড ফ্রিডম। জীবনের সে এমন একটা অধ্যায়ের কথা সে মনে করে যেই সময় তার মধ্যে কোনো চিন্তা ভাবনা কোনো কিছু ছিল না, শুধুমাত্র তার মধ্যে আনন্দ এবং ফ্রিডম কাজ করতো তার মধ্যে। নেচার অ্যান্ড চাইল্ডহুড সিমস পারফেক্টলি কানেক্টেড। চাইল্ডহুড এবং নেচারের যে একটা পারফেক্ট ব্লেন্ডেশন, হ্যাঁ এখানে এটা বোঝানো হচ্ছে। দ্য স্ট্যান্জা অলসো ইন্ট্রোডিউসেস দ্য আইডিয়া দ্যাট টাইম কাইন্ডলি অ্যালাউস চিলড্রেন টু এনজয় লাইফ বিফোর দে গ্রো ওল্ডার। হ্যাঁ, সময় কিন্তু আমাদেরকে এই সুযোগটা দেয় যে বেড়ে ওঠার আগে তোমার সবচেয়ে গোল্ডেন পিরিয়ডটা তুমি আনন্দ করে নাও। It reminds us that childhood is one of the happiest and most beautiful period of human life. এবং আমাদের যদি 10 জন মানুষকে জিজ্ঞেস করা হয়, তার মধ্যে 9 জন মানুষই বলবে যে আমাদের জীবনের সবচেয়ে আনন্দঘন যে সময়টা, ওটা হচ্ছে আমাদের শৈশব।
আচ্ছা, এখন আমরা আসি স্ট্যান্জা 2-তে। স্ট্যান্জা 2-তে এখন সে কি বলছে? সে বলছে ইন স্ট্যান্জা, সেকেন্ড স্ট্যান্জা, দ্য পয়েট কন্টিনিউস টু রিমেম্বার হিজ হ্যাপি চাইল্ডহুড অ্যাট ফার্নহিল। এখানেও সে তার যেই আনন্দের সময়, যে সুখের সময়, এই সুখের সময়ের কথা সে আবার বলছে। হি সেজ হি হ্যাজ হি ওয়াজ গ্রিন অ্যান্ড কেয়ারফ্রি। সে বলছে যে আমি কেমন ছিলাম, আমি গ্রিন এবং কেয়ারফ্রি ছিলাম। গ্রিন মানে কি? এখানে সে তার ইউথ বুঝাচ্ছে, মানে তার যে শৈশব বুঝাচ্ছে এখানে সে। এবং কেয়ারফ্রি মানে কি? কেয়ারফ্রি বলতে বোঝাচ্ছে তার মধ্যে কোনো টেনশন ছিল না, কোনো চিন্তা ছিল না, সে শুধু দৌড়ায় বেড়াতো, খেলে বেড়াতো চারদিকে, প্রকৃতিকে উপভোগ করতো, এটাই ছিল তার কাজ। হ্যাঁ, খাবে দাবে এবং চারদিকে ঘুরে বেড়াবে। এবং ওই সময়টা সে কেমন অনুভব করতো? তার জীবনটা ছিল পুরা জীবনী শক্তিপূর্ণ। এই যে আমাদের কিছু কিছু মানুষ আমরা এরকম একটা ফিল করি না পার্টিকুলার একটা সময় এসে, যে হয়তোবা আমরা ফিজিক্যালি উই আর অ্যালাইভ বাট মেন্টালি উই আর ডেড। এখন এই বর্তমানে এই পয়েট যে পার্টিকুলার সময় যে ফিরে গেছে, ওই সময় তার মধ্যে জীবনী শক্তি ভরপুর ছিল। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপর সে বলছে দ্য ফার্ম ওয়াজ লাইক হিজ ওন হোম হোয়ার হি কুড সিং, প্লে অ্যান্ড এনজয় নেচার। হি সেজ দ্যাট টাইম এগেইন অ্যালাউড হিম টু প্লে ফ্রিলি। এবং ওই ফার্ম কি ছিল? তার নিজের বাড়ির মতো, যেখানে সে গান গাইতে পারতো, খেলতে পারতো, নেচারকে উপভোগ করতে পারতো, কোনো টেনশন নাই, কোনো কিচ্ছু নাই। এবং সময় তাকে কিন্তু এই সুযোগটা দিয়েছিল। টাইম ইজ শোন অ্যাজ এ কাইন্ড অ্যান্ড জেনারাস বিকজ ইট গেভ হিম দ্য চান্স টু এনজয় হিজ চাইল্ডহুড উইদাউট থিঙ্কিং অ্যাবাউট ফিউচার। এবং ওই সময়টা টাইম তাকে কি সুযোগ দিয়েছিল? যে তোমাকে আমি সুযোগ দিচ্ছি, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি না ফিউচার, না চাকরি, না কোনো কিছু, হ্যাঁ, একদম তুমি চিল মুডে থাকবা এবং এই পার্টিকুলার সময়কে তুমি এনজয় করবা। এবং এখানে সে টাইমকে কিছুটা তার প্রচণ্ড কাইন্ড একটা বন্ধু অথবা কাইন্ড একজন মানুষ, যে তাকে সব ধরনের এই পার্টিকুলার সুযোগগুলো তাকে দিয়েছিল, এরকম একজনের সাথে সে সময়কে তুলনা করছে। বুঝছ? এরপর দেখো, দ্য পোয়েট ডেসক্রাইবস হিমসেলফ অ্যাজ বোথ হান্টসম্যান অ্যান্ড হার্টসম্যান. This doesn't mean that he actually hunted animals. Instead, it shows that he believed exploring the field and looking after the farm animals. He felt that he belonged to nature. Huntsman and herdsman মানে আমি ওই পার্টিকুলার জায়গাতে, ওই জায়গার আমি সর্বে সর্বা ছিলাম। ওই যে বলে না যে সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ছাড়াও। সে বলছে যে আমি সাপ ছিলাম, আবার আমি ওঝা ছিলাম, মানে সব কিছু আমাতেই সীমাবদ্ধ ছিল। সে বলছে ওইখানে আমি শিকারী ছিলাম এবং আমি আবার রাখাল বালক ছিলাম, দুটাই আমি। এবং সে বলছে আমি নেচারের একটা পার্ট ছিলাম, অথবা নেচার আমার একটা পার্ট ছিল। সে পরিপূর্ণ ওই সময়টাকে সে এনজয় করতো, চারদিকে ঘুরে বেড়াতো, ফিল্ডে ঘুরে বেড়াতো। ঠিক আছে? তারপর সে বলছে হি ইমাজিনস দ্যাট দ্য কালভস স্যাং টু হিজ হর্ন। সে একটা বাঁশি বাজাইতো, একটা শিঙ্গা বাজাইতো, তখন কালভস, যে সকল গবাদি পশুগুলো আছে, বাছুর টাছুর যেগুলো আছে, সে ওই তার সাথে ওই বাঁশি বাজানোর পরে তারা যেন তার সাথে গান গাইতো। ফক্সেস বার্কড ক্লিয়ারলি অন দ্য হিলস। এবং সে যখন ওই বাঁশি বাজাইতো তখন কি করতো? ফক্স, শিয়ালগুলা যেগুলো আছে, ওই ডিস্টেন্ট দে ইউজ টু বার্ক ফ্রম দ্যাট ডিস্টেন্ট হিলস। ওই যে দূর যেই পাহাড়গুলো আছে, ওই পাহাড়গুলো থেকে ফক্সেরাও ডাকতো তাকে। These are imaginative pictures that show how closely he felt connected with nature. Everything around him seemed alive, friendly and joyful. এবং এগুলো দ্বারা আমরা কি বুঝতে পারি? আলটিমেটলি আমরা বুঝতে পারছি যে সে নেচারের সাথে কতটা ওতপ্রোতভাবে সে জড়িত ছিল। হ্যাঁ, এবং তার চারদিকে সব কিছু, চারদিকের পরিবেশ, সিনারি, তারপর সকল প্রাণীকুল, সব কিছু তার সাথে প্রচণ্ড ফ্রেন্ডলি ছিল। সে প্রচণ্ড পরিমাণ জয় ফিল করতো। তুমি কখন আনন্দিত বোধ করো? তুমি কখন অ্যালাইভ বোধ করো? যখন তুমি আনন্দিত হও। যখন তুমি তোমার চারপাশের যে পরিবেশটা তোমার সাথে স্যুট করে, তুমি যখন চারপাশের পরিবেশের সাথে যখন নিজেকে কানেক্ট করতে পারবা, তখন কিন্তু তুমি আনন্দ বোধ করবা। এবং সে ঠিক ওই রকমই হি ইউজ টু কানেক্ট হিমসেলফ উইথ দ্য এনভায়রনমেন্ট। প্রকৃতির সাথে সে নিজেকে
যুক্ত করতে পারবো। এবং এই পার্টিকুলার সময়টাকে, এই নির্দিষ্ট যে সময়টা, তার শৈশবের সময়টা, এটাকে সে আবার একটা খ্রিস্টিয়ানিটির একটা সময়ের সাথে সে, মানে একটা সপ্তাহের একটা নির্দিষ্ট দিনের সাথে সে তুলনা করছে, সেটা হচ্ছে সাবাত। এখন সাবাত কি জিনিস? দ্য পোয়েট অলসো মেনশন দ্য সাবাত, দ্য ক্রিশ্চিয়ান হলিডে অফ রেস্ট অ্যান্ড ওরশিপ। সপ্তাহের একটা নির্দিষ্ট দিন আছে অ্যাকর্ডিং টু খ্রিশ্চিয়ানিজম, সেটা হচ্ছে রবিবার। রবিবারে তারা সবাই রেস্ট করে এবং ওই দিনটা পার্টিকুলারলি তারা ওরশিপ করতে ব্যস্ত থাকে, তারা ঈশ্বরের আরাধনা করে, হ্যাঁ, গ্যাদারিং করে তারা, হ্যাঁ, বিভিন্ন ধর্মীয় কথাবার্তা এসে হ্যান ত্যান এগুলো তারা করে। এবং সে তার এই জীবনের ওই, এবং আসলে যখন আমরা ঈশ্বরের সান্নিধ্যে যাই, যখন তার উপাসনা করি, তখন আমাদের মধ্যে একটা প্রচণ্ড শান্তি কাজ করে না, আমরা প্রচণ্ড আনন্দিত হই নাই? এখানে ওই পার্টিকুলার সময়টাকে তার কাছে মনে হচ্ছে সাবাত। যেন আমরা যখন সেই নেচারের কাছে যাই, যখন তার ওই যে চাইল্ডহুড ছিল, যখন তার মধ্যে কোনো কেয়ারলেস ফিলিং ছিল, কোনো চিন্তা ভাবনা ছিল না, ওই পার্টিকুলার সময়কে তার কাছে মনে হচ্ছে যে এটা যেন সাবাত। দ্য peaceful sound of church bells seem to echo through the little stones beside the streams. This makes the farm appear not only beautiful but also wholly peaceful and blessed. এবং সে ওইখানে ওই চার্চের যেই বেল, চার্চের যে ধ্বনি, এগুলাও সে শুনতে পাইতো। এক কথায় সম্পূর্ণ এনভায়রনমেন্টটা তার কাছে প্রচণ্ড পরিমাণে একটা এনজয়িং একটা সিচুয়েশনে তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন এটার আমরা ইনার মিনিংটা একটু দেখে নিই। ইনার মিনিং কি? দ্য সেকেন্ড স্ট্যান্জা শোজ দ্যাট চাইল্ডহুড ইজ এ টাইম অফ ইনোসেন্স। চাইল্ডহুড একটা নিষ্পাপ, একটা ইনোসেন্ট পিরিয়ড অফ টাইম অফ ইয়োর লাইফ, এবং এখানে এটা একটা জয়ফুল পিরিয়ড অফ ইয়োর টাইম অ্যান্ড কমপ্লিট ফ্রিডম। দ্য পোয়েট ফিলস ইউনাইটেড উইথ নেচার, অ্যানিমেলস অ্যান্ড দ্য পিসফুল কান্ট্রিসাইড। সে প্রকৃতির সাথে, পশু পাখিদের সাথে এবং ওই কান্ট্রি সাইড, তার যেই লোকাল যে এনভায়রনমেন্ট সাথে প্রচণ্ডভাবে সে নিজেকে ইউনাইটেড করতে পারতো, সে নিজেকে কানেক্ট করতে পারতো, একত্রিত সে করতে পারতো। হি বিলিভস দ্যাট টাইম কাইন্ডলি প্রোটেক্টস হিম অ্যান্ড অ্যালাউস হিম টু এনজয় এভরি মোমেন্ট, এভরি হ্যাপি মোমেন্ট। The stanza also suggests that nature is not only beautiful but also pure and sacred. এবং তার কাছে কি মনে হচ্ছে যে প্রকৃতি যে শুধুমাত্র সুন্দর তাই কিন্তু নয়, এটা প্রচণ্ড পরিমাণ পিওর, বিশুদ্ধ এবং স্যাক্রিড। তোমাদের মধ্যে কেউ আমাকে স্যাক্রিড অর্থ বলতে পারবা? হোয়াট ইজ দ্য মিনিং অফ স্যাক্রিড? পবিত্র। হ্যাঁ, পবিত্র। স্কেয়ার্ড নয়, এটা SACRED, স্যাক্রিড। স্যাক্রিড শব্দের অর্থ হলো পবিত্র। এটা রিলিজিয়নের সাথে যুক্ত আর কি। আচ্ছা, ওকে, তো আশা করছি আমরা এটা বুঝতে পেরেছি। দেন আমরা এখন আসি স্ট্যান্জা 3-তে। স্ট্যান্জা 3-তে তিনি বলছেন যে ইন থার্ড স্ট্যান্জা দ্য পোয়েট কন্টিনিউস টু ডেসক্রাইব দ্য জয় অ্যান্ড বিউটি অফ হিজ চাইল্ডহুড ইন ফার্নহিল। দ্য হোল ডে ওয়াজ ফুল অফ মুভমেন্ট, লাইট অ্যান্ড হ্যাপিনেস। এবং সে প্রত্যেকটা দিন সে প্রচণ্ড পরিমাণ আনন্দে, প্রচণ্ড পরিমাণ খুশি এবং প্রচণ্ড পরিমাণ ব্রাইটনেসের মধ্যে সে কাটাতো। হি স্পেন্ড হিজ টাইম রানিং থ্রু দ্য ফিল্ডস অ্যান্ড এনজয়িং দ্য ফ্রেশ এয়ার। সে দৌড়াদৌড়ি করতে এবং যে সতেজ যে বাতাসটা, এটাকে সে উপভোগ করতো। এভরি মোমেন্ট সিমড বিউটিফুল অ্যান্ড এক্সাইটিং। এবং প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সিনারি তার কাছে প্রচুর পরিমাণ আনন্দজনক, বিউটিফুল এবং এক্সাইটিং মনে হতো। দ্য হেই ফিল্ডস লুক সো লার্জ দ্যাট দে সিমড অ্যাজ টল অ্যাজ দ্য হাউস। This is the imagination of the child. To him, everything on the farm appeared bigger, brighter, and more wonderful than it really was. তার কাছে যে খড়ের যেই ফিল্ডটা আছে, এটা তার কাছে মনে হচ্ছে যে এত বড়, মনে হয় একদম বাড়ির সমান। তো আমাদের যখন আমরা ছোট থাকি তখন তো আমরা মনে করো যে আমাদের পারিপার্শ্বিক পরিবেশ তো সেভাবে দেখি না, মানে আমাদের নিজেদের যে গণ্ডিটা আছে ওই গণ্ডির বাইরে আমরা কি তেমন কোনো কিছুর সাথে পরিচিত থাকি না। তো দ্যাটস ওয়াই তার কাছে মনে হয়, তখন আমরা কি মনে হয় যে আমরা যেটা দেখছি এটাই হয়তো বা সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস, এর থেকে আর কোনো কিছু ভালো হতে পারে না। তার কাছে ওই শৈশবে মনে হতো যে এই ঘাস, লতা পাতা এগুলো এতটাই সুন্দর যে এর চেয়ে ভালো কোনো কিছু হতেই পারে না।
তার কাছে যতটা না সুন্দর তার চেয়েও অনেক বেশি সুন্দর তার কাছে মনে হতো, বুঝছো? দ্য পয়েট অলসো হিয়ার্স, এখানে তার সেন্স অফ হিয়ারিং এখানে কাজ করবে। দেখো, দ্য পয়েট হিয়ার্স প্লিজেন্ট সাউন্ডস কামিং ফ্রম দ্য চিমনি, ওই যে বাড়ির যে চিমনিগুলো থাকে শীত প্রধান দেশে, ওইখান থেকে সে প্লিজেন্ট সাউন্ড শুনতে পেত। কি সাউন্ড? যেন মনে হচ্ছে প্রত্যেকটা বাড়িতে, হ্যাঁ, প্রত্যেকটা বাড়ির মানুষজন প্রচণ্ড পরিমাণ আনন্দিত, তারা একটা হ্যাপি ফ্যামিলি লাইফ তারা লিড করছে। দি সাউন্ডস সাজেস্ট দ্যাট পিপুল আর হ্যাপি লিভিং অ্যান্ড ওয়ার্কিং ইনসাইড দেয়ার হোম। তারা প্রত্যেকের বাড়িতে তারা প্রচণ্ড পরিমাণ হ্যাপি, তারা যে কাজ করছে, তারা যে থাকছে পরিবারের সাথে, মানে প্রত্যেক সব জায়গাতে একটা আনন্দ বিরাজ করছে। The whole farm is full of life, music, and happiness. Okay? He says everything was air, playing, watery, and fire green as grass. এই জিনিসটা একটু বোঝো, এটা একটু বোঝো। সে বলছে যে সব কিছু যেন হাওয়া, সব কিছু খেলছে, সব কিছু ওয়াটারি এবং সব কিছু ফায়ার গ্রিন অ্যাস গ্রাস। তার মনে হচ্ছে যে ঘাস যেন মনে হচ্ছে তার কাছে আগুনের মতো। তাহলে এই কথা সে কেন বলছে? এই কথা তার কাছে এজন্য বলছে, সে তার কাছে মনে হচ্ছে এয়ার বলতে বোঝাচ্ছে বাতাস, বাতাসকে কি তুমি আটকায় রাখতে পারবা? এটা তো একদম ফ্রি একটা জিনিস, তাই না? তো তার কাছে মনে হচ্ছে আমার যে শৈশবটা ছিল এটা হাওয়ার মতো ছিল, এটা হাওয়ার মতো ছিল, যে আমাকে আবদ্ধ করার মতো কেউ ছিল না। আই ওয়াজ ফ্রি লাইক দ্য বার্ডস, আই ওয়াজ ফ্রি লাইক দ্য এয়ার। ওকে, অ্যান্ড প্লেইং, এবং প্রকৃতির প্রত্যেকটা জিনিস যেন মনে হতো আমার সাথে খেলছে। মাঠ ঘাট পশু পাখি, তার কাছে কি মনে হচ্ছে, আমি যখন বাঁশি বাজাতাম তখন যে বাছুরগুলো আছে তারা হচ্ছে আমার বাঁশির সাথে তারা গান গাইতো। আমি যখন বাঁশি বাজাতাম দূর থেকে শেয়ালটা হচ্ছে চিৎকার করতো। তাহলে কি তারা সবাই আমার সাথে খেলা করছে? ওয়াটারি মানে কি? যখন ওয়াটারি মানে হচ্ছে সতেজ, এখানে সতেজ যে পরিবেশ, সব কিছু সতেজ ছিল, সব কিছু প্রাণবন্ত ছিল, সব কিছু লাইভলি ছিল, প্রত্যেকটা জিনিস। এবং প্রকৃতির চারদিকে এত, মানে আগুন লাগলে যেরকম চারদিকে আগুন ছড়ায় যায়, ঠিক সেরকম মনে হচ্ছে দ্য গ্রিন ওয়াজ লাইক দ্য ফায়ার, যেন মনে হচ্ছে চারদিকে, প্রকৃতির চারদিকে এত পরিমাণ সবুজ, যেন মনে হচ্ছে আগুন লেগে গেছে, সবুজের আগুন লেগে গেছে, বুঝছো? These unusual images show how lively and magical the farm seemed to the child. এবং এটা থেকে আমরা কি বুঝতে পারি? এই যে তোমাদেরকে যে ইমাজিনেশনগুলা, যে ইমেজগুলা তোমাদেরকে বুঝালাম, তার কাছে ওই পার্টিকুলার ফার্মটা কত স্পেশাল ছিল, তার কাছে কতটা লাইভলি ছিল, হ্যাঁ, কতটা এক্সট্রা অর্ডিনারি ছিল তার কাছে। দ্য পয়েট মিক্সেস ডিফারেন্ট পার্টস অফ নেচার টু এক্সপ্রেস হিজ ডিপ হ্যাপিনেস অ্যান্ড ইমাজিনেশন। অ্যাট নাইট, এখন রাতের বেলা কি হতো যখন সে ঘুমাই যাইতো? অ্যাট নাইট দ্য পয়েট গোস টু স্লিপ আন্ডার দ্য বিউটিফুল স্টার্স। As he falls asleep, he imagines that the owls are carrying the whole farm away. এই তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ দাদা। আচ্ছা, এখন সে যখন রাতের বেলা যখন ঘুমায় যাইতো তখন তার মনে হতো যেন রাতের বেলা একটা আউল আসবে, একটা পেঁচা আসবে, এবং পেঁচা এসে ওই পুরা ফার্মটাকে যেন তুলে নিয়ে চলে যাবে, হ্যাঁ, তুলে নিয়ে চলে যাচ্ছে। দিস ইজ নট রিয়াল, ইট ইজ এ চাইল্ডস ইমাজিনেশান দ্যাট মেক্স দ্য নাইট সিম ম্যাজিক্যাল অ্যান্ড ফুল অফ মিস্ট্রি। তো আমরা বাচ্চাদের নানান রকম ইমাজিনেশন থাকে না, তো এটা একটা ইমাজিনেশনের অংশ। যেরকম ছোটোকালে, এটা তোমরা কখনো চিন্তা করেছো কিনা জানি না, আমরা যখন ছোট ছিলাম এত তো স্মার্ট টিভি ছিল না ওই সময়। আমার বাবারা হচ্ছে 4 ভাই, 4 ভাইয়ের মধ্যে আমার যে ছোট কাকু, একদম ছোট, যে তার বাড়িতে টিভি ছিল, মানে একদম আমাদের এক বাড়ির মধ্যে 4 জন থাকতো অবশ্য। তো তখন মনে হয় আমি 3 কি 4 এ পড়তাম এরকম। তো আমার মাথায় একটা অদ্ভুত চিন্তা কাজ করতো, যে ওই যে টেলিভিশনের পিছনে একটা জ্যাক লাগানো থাকতো। তা আমি এখন ভাবতাম যে এই যে ছোট্ট একটা জ্যাক, এদিক দিয়ে কিভাবে এত বড় বড় মানুষগুলো এই বাক্সের মধ্যে ঢোকে। আবার আরেকটা জিনিস চিন্তা কাজ করতো, যে টিভি যখন অফ করি সবগুলো মানুষ মানে এত জলদি ওরা চলে যায় কেমনে, ওরা তো পড়ে যেতে পারে। তো এই ধরনের ইমাজিনেশনগুলো কাজ করতো, বুঝছো? তো ছোট বাচ্চার ইমাজিনেশন, সেই ইমাজিন কি করছে, যে রাতের বেলা হয়তো বা একটা পেঁচা আসবে, ওই পেঁচা এসে পুরো ফার্মটাকে তুলে নিয়ে চলে যাবে।
একটা ম্যাজিক্যাল মনে হতো, তার কাছে একটা মিস্ট্রি মনে হতো। হি অলসো হিয়ার্স নাইটজার্স ফ্লাইং নিয়ার দ্য স্টক্স অফ হে অ্যান্ড সিজ দ্য হর্সেস মুভিং কুইকলি ইনটু দ্য ডার্কনেস। এবং নাইটজার শব্দের অর্থ এটা এক ধরনের পাখি না, বুঝছো, একটা এক ধরনের পাখি। এবং তার মনে হতো, সে শুনতে পাইতো যে নাইটজার ওই যে হে স্টক যেখানে আছে, খড়ের যে পালা আছে যেখানে, ওইখানে ওই নাইট স্টকটা আসতো, এসে ঘোড়া যে এইদিক ওইদিক যে চলাচল করছে অন্ধকারের মধ্যে, এটা সে পর্যবেক্ষণ করতো, এটা সে দেখতো। Even at night, the farm is full of life and movement. Nature never seems to sleep. এবং এই যে রাত হয়ে গেছে, সবাই ঘুমায় গেছে, কিন্তু ফার্ম কিন্তু ঘুমায় নাই, নেচার কিন্তু ঘুমায় নাই। এখানে নেচারের মধ্যে তার রাতের অন্ধকারেও এর মুভমেন্ট চলছে। হ্যাঁ, কোনো কিছু কিন্তু নাথিং ইজ স্ট্যান্ডিং স্টিল। দ্য হোল স্ট্যান্ডা ক্রিয়েটস এ ড্রিম লাইক পিকচার অফ চাইল্ডহুড। হ্যাঁ, where both day and night are filled with beauty, wonder and imagination. তাহলে এখানকার ইনাং মিনিং কি? This stanza shows the poet's love, deep love for nature and his joyful childhood memories. During childhood, everything seems magical because of this innocent imagination. ওই যে ছোট্টকালের যে ইমাজিনেশনগুলো, তার কাছে মনে হচ্ছে রাতের বেলা তার ফার্মটাকে একটা পেঁচা তার ঘাড়ের উপর তুলে নিয়ে চলে যাবে। তো এটা একটা ইনোসেন্ট ইমাজিনেশন না? ইভেন দ্য অর্ডিনারি সাইটস অ্যান্ড সাউন্ডস অফ দ্য ফার্ম বিকেম ওয়ান্ডারফুল অ্যাডভেঞ্চার। ছোট ছোট জিনিসগুলা তার কাছে প্রচণ্ড পরিমাণ এনজয়েবল লাগতো। মাটির দেওয়ালের দিকে, মাটির যে বাসা হয়, মাটির দেয়াল, মাঝে মাঝে এরকম হইতো আমার ছোটকালে, যে মাটির দেয়ালের দিকে ঠাই দাঁড়ায় তোমার হলো দেখতাম, যেন আমার মনে হইতো যে এখানে আমি কোনো চিত্র হয়তো বা দেখতে পাচ্ছি। ওই যে হাত দিয়ে পালিশ করে না, কি জানি বলে, হাত দিয়ে মানে সমান করার চেষ্টা করে, তখন হাতের বিভিন্ন আঙুলের দাগ থেকে যায়। তো যেন মনে হতো যে ওইখানে মানে অদ্ভুত কিছু একটা দেখছি। তো এইরকম ইমাজিনেশনগুলো আমাদের কবির মধ্যে কাজ করতে, ছোটোখাটো জিনিস, অর্ডিনারি জিনিসগুলাই তার কাছে, অথবা অর্ডিনারি সাউন্ডগুলাই তার কাছে ওয়ান্ডারফুল একটা অ্যাডভেঞ্চার তার কাছে মনে হচ্ছে। দ্য স্ট্যান্জা also suggests that childhood is a time when people see the world with wonder, happiness and endless imagination. এই যে তোমাদেরকে যে স্ট্যান্ডা বাই স্ট্যান্ডা যে এক্সপ্লেনেশনটা পড়াচ্ছি, এটা পড়ার পর তোমরা যখন এই কবিতার যে প্রশ্নগুলো আছে, প্রশ্ন পড়তে যাবা, দেখবা যে সব কিছু তোমাদের কাছে পড়া হয়ে গেছে, নতুন আর তেমন কোনো কিছুই নাই। হ্যাঁ, তাহলে ক্লাসটা খুব ভালোভাবে একটু বোঝার চেষ্টা করো। ওকে, তো এরপর আমরা আসি স্ট্যান্ডা 4 এর কাছে। স্ট্যান্ডা 4 এখন কি বলছে দেখো। ইন স্ট্যান্ডা 4, the poet wakes up early in the morning and sees the farm looking fresh and beautiful. এখন সকাল হয়ে গেছে, আমাদের যে পয়েট আছে তার ঘুম ভেঙে গেছে, এবং সকালবেলা ঘুম ভাঙার পর তার কাছে মনে হচ্ছে একদম নতুন, একদম ফ্রেশ, একদম বিউটিফুল একটা ফার্ম তার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, দ্য মর্নিং ডিউ কভার্স এভরিথিং। মর্নিং ডিউ মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ মর্নিং ডিউ? সকালের কুয়াশা। একটু সকালের শিশির। সকালের শিশির, গুড। কুয়াশা না, কুয়াশা ইংলিশ হচ্ছে ফগ। সকালের যে শিশির বিন্দু, দ্য মর্নিং ডিউ কভার্স এভরিথিং, চারদিকে ওই শিশিরে চারদিকে ছড়ায় থাকতো, মেকিং দ্য ফার্ম শাইন ব্রাইটলি। এবং যখন ওই শিশির বিন্দুর উপরে যখন সূর্যের আলো এসে পড়তো, যেন মনে হচ্ছে চারদিকে চিকচিক করছে, ব্রাইটলি যেন লাইট দিচ্ছে। হ্যাঁ, এই ইমাজিনেশনগুলো, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ইমেজারিগুলো মনে রাখতে হবে তোমার। এখানে এই কবিতার জন্য একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ইমেজারি। তখন তুমি এই যেই পিকচারগুলো তুমি চোখে চোখে দেখতে পাচ্ছ এখানে, সেই কথাগুলো তোমাকে বলতে হবে, ঠিক আছে? তো ইট সিমস অ্যাজ ইফ দ্য ফার্ম হ্যাজ রিটার্নড আফটার লং জার্নি লুকিং ফ্রেশ অ্যান্ড ফুল অফ লাইফ। এবং তার কাছে কি মনে হচ্ছে? তার কাছে মনে হচ্ছে যেন এই ফার্মটা কোথাও একটা ঘুরতে গেছিল, প্রচণ্ড লং জার্নির পরে একটা ফ্রেশ ভাবে এবং ফুল অফ লাইফ হয়ে সে ফিরে এসেছে। দ্য পয়েট ইম্যাজিনস দ্য ফার্ম অ্যাজ এ হোয়াইট ওয়ান্ডারার ক্যারিং এ কক অন এর শোল্ডার। কবির কি মনে হচ্ছে? কবির মনে হচ্ছে যেন ওই ফার্মটা একজন মানুষ, একদম শ্বেতাঙ্গ অথবা সাদা কাপড় পরা কোনো একজন মানুষ, যার কাঁধের উপর একটা মোরগ আছে, মোরগ নিয়ে সে এসেছে।
কেন তার মনে হচ্ছে? দিস ইজ এ বিউটিফুল পিকচার অফ আর্লি মর্নিং বিকজ দ্য রোস্টার ইজ দ্য বার্ড দ্যাট অ্যানাউন্সেস দ্য বিগিনিং অফ দ্য ডে। এবং কেন তার মনে হচ্ছে? কারণ রোস্টার তোমার সকালবেলায় মোরগ বাগ দেয় না, সে কি সকালের একটা প্রতিনিধিত্ব করে, ঠিক সেরকমই তার কাছে মনে হচ্ছে যেন ফার্মটা সকালকে নিয়ে এসেছে। ওকে, এভরিথিং অ্যারাউন্ড হিম শাইনস ইন দ্য সফট মর্নিং লাইট। সে যেদিকেই তাকাচ্ছে তার কাছে যেন মনে হচ্ছে সব কিছু একদম নতুন, প্রচণ্ড সুন্দর এবং চকচক করছে চারদিকে, শাইন করছে চারদিকে। এবং তার কাছে মনে হচ্ছে যেন কেবল সূত্রপাত হলো, কেবল যেন কোনো কিছুর শুরু হলো। তার কাছে যেন মনে হচ্ছে যে ওই যে গার্ডেন অফ, যেখানে প্রথম অ্যাডাম এবং ইভের জন্ম হয়েছিল, যেন এটা তার কাছে মনে হচ্ছে। দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য সিন টু দ্য টাইম অফ অ্যাডাম অ্যান্ড ইভ, দ্য ফার্স্ট ম্যান অ্যান্ড ওমেন ইন দ্য বাইবেল। তো তার যেন মনে হচ্ছে এই সময়টা ওই অ্যাডাম অ্যান্ড ইভের সময়ের, ওই সময় আমরা চলে এসেছি, একদম শুরু, যেখানে এখন পর্যন্ত কোনো পাপ হয় নাই, এখন পর্যন্ত সব কিছু পিওর আছে। হ্যাঁ, দিস সাজেস্ট দ্যাট দ্য ফর্ম লুকস অ্যাজ পিওর, innocent and beautiful as the world at the beginning of creation, therefore before sin entered human life। এবং তার কাছে কি মনে হচ্ছে? যেন এটা একদম পিওর, এর চার পিওর হতে পারে না, এর চার ইনোসেন্ট হতে পারে না, এবং এর চার বিউটিফুল হতে পারে না। এটা কেমন মনে হচ্ছে? সৃষ্টির ঠিক পরে যখন অ্যাডাম অ্যান্ড ইভকে যখন যে বাগানে যে রাখা হয়েছিল, ঠিক সেই সময়ে যে বিউটিফুল একটা সিনারি ছিল, যে বিউটিফুল একটা অ্যাটমসফিয়ার ছিল, কোনো পাপ যখন মানুষের মধ্যে প্রবেশ করতে পারে নাই, তার কাছে মনে হচ্ছে সকালবেলা তার যেই ফার্মটা আছে ঠিক ওই রকম মনে হচ্ছে তার কাছে। দ্য স্কাই বিকামস ব্রাইট এগেইন অ্যাজ দ্য সান রাইজেস। এবং তার কাছে মনে হচ্ছে কি সূর্যটা যেন নতুন করে উদয় হয়েছে, এত পরিমাণ ব্রাইট। এভরি মর্নিং ফিলস লাইক এ কমপ্লিটলি নিউ বিগিনিং। এবং তার কাছে মনে হচ্ছে যেন এটা একটা প্রথম সূর্য উঠলো, প্রথম সূর্য, পৃথিবীর প্রথম সূর্য। ইট ইজ অ্যাজ ইফ দ্য ওয়ার্ল্ড ইজ বিং ক্রিয়েটেড এগেইন এভরিডে। যেন মনে হচ্ছে প্রত্যেক দিন নতুন নতুন করে পৃথিবী আবার সূত্রপাত হচ্ছে। গতকালের যে পৃথিবীটা ছিল আজকে আর ওই পৃথিবী নয়। হ্যাঁ, যে যেন তার মনে হচ্ছে যে সে প্রত্যেক দিন একটা করে নতুন জামা সে পরছে, গত দিনের জামা সে আর পরবে না, একদম নতুন। সেরকম তার মনে হচ্ছে পৃথিবীটা একদমই নতুন, এর আগে এই পৃথিবী ছিল না। এই সূর্যটা, গতকাল যে সূর্য উঠেছে আজকের এই সূর্যটা তেমন নয়। The poet then imagines that this is what the world looked just after God created light. ঈশ্বর আলো সৃষ্টির ঠিক পরে পৃথিবী যেমন দেখতে হয়েছিল ঠিক সেরকমই মনে হচ্ছে তার। এভরিথিং অ্যাপিয়ার্স ফ্রেশ, ক্লিন অ্যান্ড ফুল অফ পিস। চারদিকে কেমন মনে হচ্ছে? প্রচণ্ড ফ্রেশ, প্রচণ্ড ক্লিন এবং ফুল অফ পিস। চারদিকে প্রচণ্ড পরিমাণ শান্তি বিরাজ করছে। দ্য হর্স স্লোলি ওয়াক আউট অফ দ্য গ্রিন স্টেবল ইন্টু দ্য ওপেন ফিল্ড। এবং আস্তাবল থেকে ঘোড়াটা আস্তে আস্তে বের হয়ে আসছে। দেয়ার জেন্টল মুভমেন্ট মেক্স দ্য ফার্ম সিম অ্যালাইভ অ্যান্ড জয়ফুল। এবং আস্তে আস্তে যে প্রাণীগুলো আসতে বের হয়ে আসছে, এর ফলে ফার্মটাকে কেমন মনে হচ্ছে যে হ্যাঁ আস্তে আস্তে এর আবার জীবনী শক্তি ফিরে আসছে, আরও জয়ফুল হয়ে উঠছে। হ্যাঁ, দ্য ফিল্ডস আর কল্ড ফিল্ডস অফ প্রেইজ বিকজ দ্য হোল নেচার সিমস টু প্রেইজ অ্যান্ড সেলিব্রেট গডস ওয়ান্ডারফুল ক্রিয়েশন। এবং যেই মাঠে ওই প্রাণীগুলা বের হয়ে আসছে, ওই মাঠগুলোকে কি বলা হচ্ছে? ফিল্ড অফ প্রেইজ। কারণ কি? কারণ ওই মাঠে ঈশ্বরের এত সুন্দর সুন্দর সৃষ্টিগুলো আসছে, এত ওয়ান্ডারফুল ক্রিয়েশনগুলো আসছে, তাহলে কিন্তু এটা অবশ্যই প্রশংসার যোগ্য, তাই না? দিস স্ট্যান্ডা প্রেজেন্টস দ্য ফার্ম অ্যাজ এ প্লেস অফ পারফেক্ট বিউটি, ইনোসেন্ট অ্যান্ড হারমোনি। দ্য ফোর্থ স্ট্যান্ডা কম্পেয়ার্স দ্য পয়েটস চাইল্ডহুড টু দ্য গার্ডেন অফ এডেন। মানে যেখানে অ্যাডাম অ্যান্ড ইভকে সৃষ্টি করার পর ওইখানে রাখা হয়েছিল গার্ডেন অফ ইডেন, বিফোর হিউম্যান বিংস লস দেয়ার ইনোসেন্স। হ্যাঁ, অ্যাডাম এবং ইভকে যে গার্ডেন অফ ইডেনে রাখা হয়েছিল এবং সেখানে তারা ওই ফরবিডেন ফ্রুট খাওয়ার পর তাদেরকে ওইখান থেকে এক্সপেল করে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। ঠিক আছে? এবং ওই সময়ে যখন ওই যে অ্যাডাম অ্যান্ড ইভ তারা হচ্ছে ঈশ্বরের কথা যে শোনে নাই, তারা যে ওই যে ফরবিডেন ফ্রুট যে তারা খাইলো, তখন তারা কিন্তু তাদের নিজেদের যে ইনোসেন্স, ওই ইনোসেন্সটা তারা হারায় ফেললো। ইভেন এবং তার কাছে কি মনে হচ্ছে ওই জায়গাটা, ওই ফার্মটা তাদের মনে হচ্ছে ওই গার্ডেন অফ ইডেন, যেখানে এখন পর্যন্ত তোমার মানুষের কাছে এখন পর্যন্ত ইনোসেন্স আছে, মানুষের মধ্যে এখনো পাপ ঢোকে নাই। হ্যাঁ,
মানুষ প্রচণ্ড ফ্রেশ। এভরি মর্নিং সিমস লাইক এ নিউ ক্রিয়েশন ফিল্ড উইথ পিউরিটি, পিস অ্যান্ড হ্যাপিনেস। দ্য পয়েট বিলিভস দ্যাট চাইল্ডহুড ইজ স্যাক্রিড, স্কেয়ার্ড নয় কিন্তু, স্যাক্রিড টাইম when the life is beautiful and closely connected with God and nature. This stanza also shows that nature is a gift from God and deserves love and respect. প্রকৃতিকে তোমাকে সম্মান করতে হবে। প্রকৃতির যেই প্রাণীগুলা, ঈশ্বরের যে সৃষ্টি, তুমি ঈশ্বরকে কিভাবে খুশি করতে পারো? তুমি ঈশ্বরকে সবচেয়ে বেশি খুশি করতে পারো তার সৃষ্টিকে ভালোবেসে। স্রষ্টাকে খুশি করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে তার সৃষ্টিকে ভালোবাসো। ওকে, আচ্ছা, এখন আমরা আসি স্ট্যান্জা 5-এ। স্ট্যান্জা 5-এ এখন কি বলা হচ্ছে? ইন ফিফথ স্ট্যান্জা, দ্য পয়েট কন্টিনিউস টু রিমেম্বার হিজ হ্যাপিয়েস্ট ডেজ অফ হিজ চাইল্ডহুড। হি সেজ দ্যাট অনার্ড অ্যামং ফক্সেস অ্যান্ড ফিজেন্ট, ফিজেন্ট হচ্ছে একটা পাখির নাম, হ্যাঁ। সে বলছে যে ওইখানকার যে প্রাকৃতিক যে পরিবেশ, ওইখানকার যে নেচার, যে অ্যানিমেল, যে বার্ড অথবা ফার্ম, সব কিছু তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। দেখো, মিনিং দ্যাট হি ফেল্ট কমপ্লিটলি অ্যাকসেপ্টেড বাই নেচার। ওই নেচারের প্রত্যেকটা জিনিস তাকে নিজের পরিবারের একটা সদস্য হিসেবে মেনে নিয়েছে। হি ফিলস অ্যাজ ইফ হি বিলং টু দ্যাট বিউটিফুল ওয়ার্ল্ড। সে নিজেকে ওই প্রকৃতির একটা অংশ, অবিচ্ছেদ্য একটা অংশ হিসাবে সে ধরে নিতে পেরেছিল। দ্য গে হাউস, গে হাউস, গে হাউস গে শব্দের অর্থ হচ্ছে আনন্দ ঘন। ওই যে প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা বাড়ি প্রচণ্ড পরিমাণ আনন্দ বিরাজ করত, হ্যাঁ। দ্য গে হাউস মিনস দ্য চিয়ারফুল অ্যান্ড হ্যাপি ফার্ম হাউস হোয়ার হি স্পেন্ড হিজ চাইল্ডহুড। মানে এটা একটা আনন্দ ঘন ফার্ম হাউস, যেখানে আনন্দ ছাড়া আর কোনো কিছুই ছিল না। অ্যাভভ ইট দ্য নিউ মেড ক্লাউডস ফ্লোটেড ইন দ্য ব্লু স্কাই। এবং ওই যে ফার্ম হাউস, প্রচণ্ড আনন্দ ঘন যে পরিবেশ, যে বাড়িটা, তার উপরে কি করতো, যে ওই যে সব কিছু যে নতুন, প্রত্যেকটা দিনের সূত্রপাত, সূর্য নতুন, সব কিছু নতুন। এই নিউ মেড ক্লাউডগুলা কেবল যে সূত্রপাত হয়েছে যে ক্লাউডগুলা, ওগুলা ওই বাড়ির উপর দিয়ে ঘুরে বেড়াতো, ব্লু স্কাইয়ের উপর দিয়ে, ব্লু স্কাইয়ের ইয়েতে। এভরি মর্নিং seemed fresh and new, making the whole world appear bright and joyful. সব কিছু তার কাছে মনে হচ্ছে নতুন, সব কিছু তার কাছে মনে হচ্ছে ফ্রেশ। The poet says that the sun was born over and over. এবং তার কাছে কি মনে হচ্ছে? তার কাছে মনে হচ্ছে যে গতকালের যে সূর্য, আজকের সূর্যটা গতকালের সূর্য নয়, এটা একদম নতুন একটা, প্রত্যেকদিন নতুন নতুন করে একটা সূর্য উঠবে, হ্যাঁ। এভরি সানরাইজ ফেল্ট লাইক এ নিউ বিগিনিং। প্রত্যেকটা সূর্যোদয় একটা নতুন সূর্যোদয়। ইচ ডে ব্রট ফ্রেশ হ্যাপিনেস, নিউ অ্যাডভেঞ্চার অ্যান্ড এন্ডলেস এক্সাইটমেন্ট। সব কিছু নতুন, এবং প্রত্যেকটা দিন একটা ফ্রেশ হ্যাপিনেস নিয়ে আসবে, একটা নতুন নতুন আমি অ্যাডভেঞ্চার করব, এবং এন্ডলেস এক্সাইটমেন্ট। এবং ওইখানে কোনো এক্সাইটমেন্টের কোনো ঘাটতি নেই, আনন্দের কোনো ঘাটতি নেই। পরবর্তী জীবনে যে আমরা যেই মনে করো দুঃখের শিকার হব, যে টেনশনের মধ্যে থাকবো, এই টেনশনগুলো ওইখানে একদম এন্ডলেস, হ্যাঁ, আনলিমিটেড তরকারি টাইপের বিষয়, হ্যাঁ, আনলিমিটেড এক্সাইটমেন্ট ওখানে থাকবে। ওকে, হি সেজ হি র্যান হিজ হেডলেস ওয়ে। এর মানে কি? সে বলছে যে সে চারদিকে দৌড়ায় বেড়াতো। কিভাবে দৌড়ায় বেড়াতো? যেন কোনো চিন্তা ভাবনা নাই, কোনো চিন্তা নাই, কোনো কেয়ার নাই, কোনো কিছু নাই, সে জাস্ট দৌড়ায় বেড়াতো চারদিকে। অ্যাজ এ চাইল্ড হি ডিডন্ট থিঙ্ক অ্যাবাউট গ্রোয়িং ওল্ড, রেসপন্সিবিলিটিস অর ফিউচার। সে কোনো কিছু নিয়ে চিন্তা করতো না, যে বয়স বাড়বে, অসুখ বিসুখ হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে, ফিউচারে গিয়ে আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, এগুলা কোনো চিন্তা নেই। সে জাস্ট দৌড়ায় বেড়াতো চারদিকে। হি সিম্পলি এনজয়েড এভরি মোমেন্ট অফ দ্য লাইফ। প্রকৃতির প্রত্যেকটা মুহূর্ত, প্রকৃতির প্রত্যেকটা সিনারি, জীবনের প্রত্যেকটা সময় সে ওইখানে এনজয় করত। হিজ উইশেস রেস থ্রু দ্য house high hay. His imagination was full of dreams and excitement. The tall hay fields became a place where his thoughts and dreams could run freely. এবং সে কি চিন্তা করত? যেমন ওই যে বাড়ির সমান সমান যে হে ফিল্ডটা যেখানে আছে, ওইটার মধ্যে সে দৌড়ায় বেড়াবে। মানে তোমার হচ্ছে একদম হাই ইমাজিনেশন সে করতো আর কি। যে সে জাস্ট চিন্তা করতো, তার মধ্যে কোনো টেনশন নাই। যখন টেনশন নেই তখন সে কি করবে? সে তার প্রত্যেকটা ইমাজিনেশন ফুলফিল করার চেষ্টা, অথবা সে কল্পনা করবে।
একটা মানুষের যখন মাথায় কোনো চিন্তা ভাবনা থাকে না, ছোট মানুষ, সে কি করে, অনেক অলিক চিন্তা ভাবনা করে না, তো এখানে সে করছে। হ্যাঁ, দ্য পয়েট সেইস দ্যাট হি didn't care that time gives only a few beautiful morning like this. এখানে সে একটু স্যাড হয়ে যায়। As a child he never thought that his happiness would one day end. He believed his joys would last forever. সে কখনোই চিন্তা করেনি যে একটা দিন, যে সময় তাকে সে বন্ধুর মতো ট্রিট করতো, সে কখনো ভাবতেই পারে নাই যে সময়টা তার কাছ থেকে এখানে থাকার অধিকারটা এক সময় কেড়ে নিবে। মানে তার এই চাইল্ডহুডটা, তার যে জীবনের ইনোসেন্ট পিরিয়ড, চিন্তাহীন যে সময়, এই সময়টা তার কাছে যে কখনো, তার কাছ থেকে কখনো যে চলে যেতে পারে, এই চিন্তা সে কখনো করেই নাই। বুঝছো, যে সময় তার কাছ থেকে এই সুযোগটা যে কেড়ে নিবে, এটা সে কখনো চিন্তাই করে নাই। হি বিলিভড হিজ জয় উড লাস্ট ফর এভার। তার যে আনন্দটা, আনন্দ কোনো যে পরিবেশ, এটা থেকেই যাবে, এটা কখনো নষ্ট হবে না। The last two lines introduce an important change. The poet says that all children who were green and golden, young, fresh, and full of life must one day follow time out of grace. This means that every child eventually loses childhood innocence and enters the world of adulthood. এবং সে কি বলছে, সে বলছে এই তোমার যে চাইল্ডহুড, যে ইয়ং ফ্রেশনেস এবং ফুল অফ লাইফ, যে পার্টিকুলার যে টাইম স্প্যানটা তোমার ছিল, এটা একটা সময় আউট অফ গ্রেস, এবং সময়ের যে আশীর্বাদটা তোমার মাথার উপরে, এটা একটা সময় চলে যাবে। একদিন না একদিন তোমাকে অ্যাডাল্টহুডে পা দিতে হবে, একদিন না একদিন তোমাকে জীবনের হার্শ রিয়ালিটি বুঝতেই হবে। হ্যাঁ, তোমাকে জীবনের বাজে এক্সপিরিয়েন্স করতে হবে, তোমাকে মাথায় টেনশন নিয়ে আসতেই হবে। এই ইনোসেন্সটা কিন্তু সব সময় থাকবে না, সারা জীবন থাকবে না। For the first time in the poem, the poet clearly suggests that childhood cannot last forever. এবং এখানে এসে সে বলছে যে না, আমি ভুল ছিলাম, আমি ভেবেছিলাম হয়তোবা আমি সারাটা জীবন এই ধরনের আনন্দ উপভোগ করতে পারবো, কিন্তু সেটা সম্ভব নয়, আমি হারায় ফেলেছি আমার চাইল্ডহুড। ওকে, ইনার মিনিংটা তোমরা দেখে নিও, কবিতাটা শেষ করব। Stanza 6. In the final stanza, the poet looks back at his childhood with both love and sadness. সে তার চাইল্ডহুডের দিকে সে ফিরে তাকায়, এবং এবার সে আনন্দ এবং দুঃখ দুইটার একটা মিক্সচার তার মধ্যে আছে। He says that during his lamp white days. ল্যাম্প হোয়াইট, ল্যাম্প বলতে এখানে খ্রিস্টিয়ানিটিতে তোমরা ল্যাম্পের একটা ডেফিনেশন আছে, একটা সিম্বল আছে। ল্যাম্প হচ্ছে ইনোসেন্সকে সিম্বলাইজ করে, বুঝছো? অনেক ক্ষেত্রে ল্যাম্প হচ্ছে জেসাস ক্রাইস্টকেও সিম্বলাইজ করে। তার যে ইনোসেন্স, জেসাস ক্রাইস্টের যে ইনোসেন্স ছিল, সেটাকে ল্যাম্প দ্বারা সিম্বলাইজ করা হয়ে থাকে। এবং সে বলছে যে দ্য ল্যাম্প হোয়াইট ডেজ, যার মানে হচ্ছে আমার যেই পিওর অথবা ইনোসেন্স যেই সময়টা ছিল আমার, হি নেভার থট দ্য টাইম উড ওয়ান ডে টেক হিজ হ্যাপিনেস অ্যাওয়ে। সে বলছে আমার এই ইনোসেন্সটা যে, হ্যাঁ, আমাদের সব কিছু পজিটিভলি নেওয়া, সব কিছু ভালোভাবে দেখার যে সময়টা আমার ছিল, আমি কখনোই ভাবি নাই সময় আমার কাছ থেকে এই সুযোগটা কেড়ে নিবে। দ্য পয়েট রিমেম্বার্ড হিজ ক্লাইম্বিং টু দ্য লফট। লফট মানে হচ্ছে বাড়ির সেই অংশটা যেখানে তোমার ওই যে তোমার খড় বলো অথবা ফসলগুলা গাদি করে রাখা হয়, বুঝছো, খড়টর এসে হ্যানতেন। হোয়ার মেনি সোয়ালোস বিল্ড দেয়ার নেট। সোয়ালো হচ্ছে একটা পাখির নাম, যেখানে অনেক সোয়ালো পাখি সেখানে বাসা তৈরি করেছিল, নেস্ট তৈরি করেছিল। অ্যাজ এ চাইল্ড হি নেভার ইমাজিন দ্যাট দিস জয়ফুল মোমেন্ট উড ওয়ান ডে বিকাম অনলি মেমোরিজ। হি বিলিভ দ্যাট হিজ চাইল্ডহুড উড লাস্ট ফর এভার। সে চিন্তা করেছিল কি, যে এটা কখনোই শেষ হবে না। দ্য ফ্রেজ দ্য মুন দ্যাট ইজ অলওয়েজ রাইজিং, এর মানে হচ্ছে যে প্রত্যেক দিন, হ্যাঁ ঠিক আগের আমি যখন শৈশবে ছিলাম, ওই শৈশবেও প্রত্যেক দিন সূর্য উঠতো, প্রত্যেক দিন চাঁদ উঠতো, প্রত্যেক দিন সকাল হইতো, দুপুর হইতো, সব কিছু হইতো, এখনো হয়, কিন্তু সব কিছুই আগের মতো ফিরে আসে, সূর্য ফিরে আসে, চাঁদ ফিরে আসে, মর্নিং ফিরে আসে, কিন্তু আমি তো আর আমার চাইল্ডহুডে যেতে পারবো না। such as that nature continue its circles, endless circle. The moon rises every night, but human childhood do not return. সব কিছু ফিরে আসে, কিন্তু চাইল্ডহুড আর ফিরে আসে না। নেচার
remain the same while human life keeps moving forward. প্রকৃতি কিন্তু একই আছে, হ্যাঁ, সেই গাছ আছে, সেই শিয়াল আছে, সেই পাহাড় আছে, সব কিছু, সেই ঘোড়া আছে, সেই পেঁচাটাও আছে, কিন্তু আমি আগায় গেছি। ওইটাকে এনজয় করার মতো যে আমার মানসিক মানে মেন্টাল যে একটা স্টেট যে দরকার, ওই স্টেটটা আমার কাছে আর নাই, ওইটা আমি হারায় ফেলেছি। হ্যাঁ, when he says reading to sleep he remembers পিসফুলি ফলিং স্লিপ এভরি নাইট অন দ্য ফার্ম। সেও যে ফার্মে যে প্রত্যেক দিন সে ঘুমায় পড়তো, হ্যাঁ, ওইটার কথা সে মনে করছে। বাট নাও হি রিয়ালাইজেস দ্যাট ওয়ান ডে হি উড ওয়েক আপ অ্যান্ড ডিসকভার দ্য হ্যাপি ডেজ, হ্যাপি ফার্ম অফ হিজ চাইল্ডহুড হ্যাজ ফর এভার ফ্লেড। এবং সে কি বুঝতে পারলো যে ওই যে সে শান্তি করে যে ঘুমাতে চলে গেছে, একদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখবে যে ওই দিনটা আমার কাছে আর নাই। আমার যে হ্যাপি ডেজ যেগুলো ছিল, হ্যাঁ, হ্যাপি ডেজ যেগুলো ছিল, ফর এভার ফ্লেড, ফ্লেড মানে পালায় যাওয়া, এটা একেবারে পালায় গেছে। ওই চাইল্ডহুডটা আমি আর কখনো ফিরে পাবো না। দ্য ফার্ম ইটসেলফ হ্যাজ নট ডিসঅ্যাপিয়ার্ড বাট দ্য চাইল্ডহুড হ্যাড এন্ডেড ফর এভার। এবং তার চাইল্ডহুডটা কি হয়ে গেছে, ফর এভারের জন্য শেষ হয়ে গেছে, ওইটা আমি আর পাবো না। দ্য পয়েট দেন রিমেম্বার্স how young and carefree he once was. He says that time held him. Green means young, fresh and full of life. However, at the same time, time was also leading him towards growing older and eventually death. ওই সময়ে আমার চাইল্ডহুডের সময় আমাকে কি করে রেখেছিল, আমাকে গ্রিন করে রেখেছিল, আমাকে ইয়ং রেখেছিল, আমাকে ফ্রেশ রেখেছিল, আমাকে ফুল অফ লাইফ রেখেছিল। কিন্তু ওই একই সময় এখন আমাকে আস্তে আস্তে আমার অ্যাডাল্টহুডে নিয়ে গিয়েছে এবং আলটিমেটলি একটা সময় আমাকে মারাও যেতে হবে। ঠিক আছে। দ্য ফাইনাল লাইন, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন দ্য পোয়েম, সে বলছে দো আই স্যাং ইন মাই চেইনস লাইক দ্য সি। সে কি বলছে, সে বলছে দ্য চেইন, এখানে চেইন দ্বারা বোঝাচ্ছে হলো পাওয়ার অফ টাইম। এভরি হিউম্যান বিং ইজ কন্ট্রোলড বাই টাইম অ্যান্ড ক্যান নট স্কেপ গ্রোয়িং ওল্ড। এবং আমরা কেউ কিন্তু অ্যাডাল্টহুডে যাওয়া থেকে অথবা জীবনের এই কষ্টের যে পিরিয়ড আছে এখানে যাওয়া থেকে নিজেকে কিন্তু আটকাতে পারবো না, কেউ আটকাতে পারবে না। ইয়েট লাইক দ্য সি দ্যাট কন্টিনিউস টু সিং উইথ দ্য এন্ডলেস ওয়েভ, ঠিক এরকমই যে আমি এখন পর্যন্ত বেঁচে আছি, এখনও আমি ঠিক ওগুলা মনে করি, কিন্তু যেন মনে হয় আমার গলায় একটা চেইন আছে, যেরকম সাগরে উত্তাল ঢেউ আছে কিন্তু সেটা কি বয়ে চলা থামায় দেয়, থামাতে পারে না, ঠিক সেরকম অবস্থায় আমার। দ্য পোয়েট continued to live happily during his childhood without knowing that time was quietly leading him towards adulthood and death. ঠিক আছে। দ্য পোয়েম এন্ডস উইথ বোথ জয় অ্যান্ড স্যাডনেস। চাইল্ডহুড ওয়াজ বিউটিফুল বাট ইট কুড নট লাস্ট ফর এভার। ঠিক আছে, আমাদের হাতে একদমই সময় নাই, আমরা এটার থিম এবং টোন যেগুলো আছে এগুলো আমরা একটু দেখে নিই। সামারিটা যেহেতু পুরাটা কবিতায় তোমাদেরকে খুব সুন্দর করে পড়ানো হলো, আমি সামারিটা আর মানে ভিন্ন করে তোমাদেরকে পড়াচ্ছি না। এই নোট তোমাদেরকে ক্লাসের পর দেওয়া হবে, এই নোটটা দেখে নিবা তোমরা। হ্যাঁ, তো আমরা এখন টোনে আসি। এই কবিতাটার মধ্যে কোন কোন ধরনের টোন ব্যবহার করা হয়েছে দেখো। এই কবিতাটা পড়লেই কিন্তু আমরা বুঝতে পারবো যে কোন ধরনের টোন আছে। দ্য টোন অফ ফার্নহিল চেঞ্জেস গ্র্যাজুয়ালি ফ্রম বিগিনিং টু এন্ড। প্রত্যেকটা পর্যায়ে কিন্তু এই টোনটা কিন্তু পরিবর্তন হয়। অ্যাট দ্য বিগিনিং, শুরুর দিকে টোন কেমন ছিল, শুরুর দিকে টোন ছিল জয়ফুল, টোন ছিল চিয়ারফুল এবং টোন ছিল কেয়ার ফ্রি। সে প্রত্যেকটা জিনিসকে আনন্দ করত, আনন্দভাবে উপভোগ করতো, সে সব কিছুর মধ্যে একটা আনন্দ খুঁজে পেত। সে চিয়ারফুল ছিল সে এবং কেয়ার ফ্রি, তার মধ্যে কোনো চিন্তা ছিল না, কোনো ভয় ছিল না, ভবিষ্যতের কোনো প্ল্যান ছিল না তার, হ্যাঁ, যে এ করতে হবে, সে করতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, কোনো কিছুই তার মধ্যে ছিল না। দ্য পয়েট হ্যাপিলি রিমেম্বার্ড হিজ চাইল্ডহুড অন দ্য বিউটিফুল ফার্ম। হি ফিলস ফ্রি, innocent and full of life while playing among the trees, fields, birds and animals. তারপরে কি হলো, অ্যাডমায়ারিং, সে নেচারকে প্রচণ্ডভাবে সে অ্যাডমায়ার করছে, সে হচ্ছে অ্যাপ্রিসিয়েট করছে। বিকজ দ্য পয়েট ডিপলি অ্যাপ্রিসিয়েটস দ্য বিউটি অফ নেচার, নেচারের যে সৌন্দর্য এটাকে সে কী করেছে, অ্যাপ্রিসিয়েট করেছে। হি লাভিংলি ডেসক্রাইব দ্য গ্রিন গ্রাস, অ্যাপল ট্রি, রিভার, স্টার্স, হর্স, বার্ডস অ্যান্ড সানশাইন, সব কিছুকে সে প্রচণ্ড রকমভাবে সে প্রশংসা করেছে, তাকে হচ্ছে কমফোর্ট দিত তারা। তারপরের টোন কি, তারপরের টোন হলো নস্টালজিক। আমরা আস্তে আস্তে কি হয়, আমাদের যে পয়েট আছে সে তার চাইল্ডহুড মেমোরিতে সে ফিরে যায়, সে যেন একটা নস্টালজিয়ার মধ্যে সে ডুবে যায়। এবং তারপরের টোন হচ্ছে রিফ্লেক্সিভ অ্যান্ড থটফুল।
হ্যাঁ, একটা চিন্তাশীল একটা টোন আমরা দেখি। এখানে সে চিন্তা করে, সে হিউম্যান লাইফ নিয়ে চিন্তা করে। সে চিন্তা করে কি যে চাইল্ডহুড সব সময় থাকবে না, একটা সময় চাইল্ডহুড চলে যাবে এবং একটা সময়, যে সময় আমাকে একটা সময় সুযোগ দিয়েছিল, সেই সময় আমাকে মৃত্যুর দিকে আস্তে আস্তে ঠেলে দিবে। এবং লাস্টে কি হয়, টোন কেমন হয়, স্যাড ইয়েট অ্যাকসেপ্টিং। সে বলে, কি বলে, সে দুঃখ পায় যে আমি কখনো ভাবি নাই এই সময়টা আমার হাত থেকে চলে যাবে, কিন্তু সে বলে যে হ্যাঁ, সমুদ্র অনেক কষ্ট নিয়ে, অনেক স্রোত নিয়ে সে সামনে বয়ে চলা কখনো থামায় না, ঠিক সেরকমই আমাকে সামনে বয়ে চলে যেতে হবে এবং একটা সময় আমাকে মৃত্যুর দিকে ইয়ে করতে হবে, আগায় যেতে হবে। এটার মধ্যে কোন কোন ইমেজারি আছে, পরবর্তী ইমেজারি, এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ একটা রিচ ভিজুয়াল ইমেজারি আমরা এখানে দেখতে পাই। আমরা এই কবিতার পুরাটাই একটা ইমেজারিতে ভরপুর। এটার মধ্যে আমরা এই যে কাল্প সিংসেস, মানে যে বাছুরগুলো আছে এগুলা গান গাচ্ছে, আবার ফক্স বার্কিং করছে, চার্চ বেলের শব্দ শোনা যাচ্ছে সাবাতের, অথবা পাখিরা উড়ে বেড়াচ্ছে, হর্স দৌড়ায় বেড়াচ্ছে, রাতের বেলা তোমার হচ্ছে পেঁচা নিয়ে চলে যাচ্ছে, এই সাউন্ডগুলো আমরা এখানে শুনতে পাই। অডিটরি ইমেজারি, মানে এইগুলো আমরা হিটস দ্য সেন্সেস অফ হিয়ারিং অফ আস। দেন আমরা মুভমেন্ট, এখানে মুভমেন্ট ইমেজারি, আমরা কোন চলাচল দেখতে পাই। এখানে সে ফিল্ডের মধ্যে দৌড়াদৌড়ি করছে, হর্স রাতের বেলা ঘুরে বেড়াচ্ছে, অথবা আস্তাবল থেকে সকালে বের হয়ে আসছে, পাখি উড়ে বেড়াচ্ছে, রাতের বেলা তার ওই যে ফার্ন হিল আছে, যে ফার্ম হাউসটা আছে ওইটাকে নিয়ে চলে যাচ্ছে, নদী বয়ে চলছে, ক্লাউড এখানে ওইখান থেকে ওই যে তার ফার্ম হাউসের উপরে নীল আকাশে যে মেঘ দৌড়ে বেড়ায়, এগুলা। এখানে আবার রিলিজিয়াস ইমেজারিও আছে, এখানে অ্যাডাম ইভের কথা আছে, এখানে গার্ডেন অফ ইডেনের কথা আছে, সাবাতের কথা আছে, ফিল্ডস অফ প্রেইজের কথা আছে। হ্যাঁ, এই সব কিছু আছে এখানে। দেন সিম্বলিক ইমেজারিও আছে। এখানে সিম্বলিক ইমেজারি কি জিনিস, গ্রিন ফিল্ড, যেটা ইমেজাইজ করবে কাকে, তোমার ইউথ অ্যান্ড লাইফকে সিম্বলাইজ করবে। গোল্ডেন সানলাইট মানে কি, হ্যাপিনেস অফ চাইল্ডহুড। টাইম সিম্বলাইজ করবে কাকে, দ্য আনঅ্যাভয়েডেবল পাসিং অফ লাইফ। টুগেদার these images make Fernhill one of the most vivid and memorable poems of the childhood in English literature. প্রচণ্ড সুন্দর একটা কবিতা, খুবই সুন্দর। এরপরে এই কবিতার থিম কি, এই কবিতার থিমটা একটু সুন্দর করে পড়ি, 3 মিনিটের মতো সময় আছে আমাদের কাছে। The central theme of Fernhill is the beauty of childhood and passing of time. In this poem, Dylan Thomas remembers his happy childhood spent on a beautiful farm in Wales. He describes childhood as a time of joy, freedom, innocence and ক্লোজ ফ্রেন্ডশিপ উইথ নেচার। তিনি তার চাইল্ডহুডকে কি মনে করছেন, তিনি একটা টাইম অফ জয় মনে করছেন, ফ্রিডম মনে করছেন, ইনোসেন্ট মনে করছেন ওই সময়টাকে তিনি, এবং প্রকৃতির সাথে তার যে একটা বন্ধুত্ব, এটা তিনি বোঝাচ্ছেন। এখানে প্রথম যে ইম্পর্টেন্ট থিম সেটা হচ্ছে হ্যাপিনেস অ্যান্ড ইনোসেন্স অফ চাইল্ডহুড, এটা প্রথম একটা থিম, বুঝছ। এরপরে আরও কিছু থিম আছে এখানে, সেটা হচ্ছে ক্লোজ রিলেশনশিপ বিটুইন হিউম্যান বিইংস অ্যান্ড নেচার। দেন এখানে আমরা সময়ের একটা থিম এখানে আমরা খুঁজে পাবো, ঠিক আছে। তো দেখো আমরা একটু পড়ি। The poet remembers that he spent his days running through the fields, climbing trees, and enjoying the beauty of nature. He says he had no worries, no responsibilities, and no fear of future. তার কোনো কিছুতেই কোনো ভয় ছিল না, কোনো রেসপন্সিবিলিটির চিন্তা ছিল না, কোনো কিছুই ছিল না। এভরিথিং অ্যারাউন্ড হিম সিমড ব্রাইট অ্যান্ড বিউটিফুল। সব কিছু তার কাছে প্রচণ্ড উজ্জ্বল এবং প্রচণ্ড সুন্দর মনে হতো। হি ফেল্ট এভরিথিং ফ্রি অ্যান্ড বিলিভ দ্যাট লাইফ উড অলওয়েজ রিমেইন দ্য সেম। সে কিন্তু কখনো চিন্তাই করে নাই যে এইখান থেকে আমাকে কোনো না কোনো দিন হয়তো বা বের হয়ে যেতে হতে পারে, এই সময়টা হয়তো বা ফুরায়ে যেতে পারে। তারপরে আমরা কি দেখবো, যে ক্লোজ রিলেশনশিপ বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড নেচার। দ্য পয়েট ডিসক্রাইবস দ্য ফার্ম অ্যাজ এ ম্যাজিক্যাল প্লেস ফিল্ড উইথ গ্রিন ফিল্ডস, সিঙ্গিং বার্ডস, flowers, rivers and sunshine. Nature gives him happiness and makes his childhood memorable.
এবং এই নেচারের সাথে তার যে একটা যোগসূত্র, এই নেচার কিন্তু তার চাইল্ডহুডকে অনেক বেশি সুন্দর করেছে, নেচারই তার চাইল্ডহুডকে সুন্দর করেছে এক কথায়। দ্য বিউটি অফ ন্যাচারাল ওয়ার্ল্ড বিকামস এ সিম্বল অফ হিজ ইনোসেন্ট লাইফ। থ্রু দিস ডেসক্রিপশন Thomas shows his deep love for nature and its importance in human life. Okay? এবং লাস্ট অফ অল তিনি সময়ের যে থিমটা, সে বারবার বিশ্বাস করেছে যে সময় আমাকে এই সুযোগ দিয়েছে এবং সময় আমার কাছ থেকে এই সুযোগটা আবার কেড়েও নিয়েছে এবং একটা পর্যায়ে সময় আমাকে মৃত্যুর দিকেও ঠেলে দিবে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের কমপ্লিট ক্লাস অন ফার্নহিল। ফার্নহিলের একদম এ থেকে জেড পর্যন্ত সব কিছু আমরা আজকের ক্লাসে শেষ করে ফেললাম। ওকে, তো এটা থাকবে তোমাদের সামনের দিনের হোমওয়ার্ক। এটার সামারি থেকে শুরু করে সামারি, টোন, থিম এবং ইমাজিনে, হ্যাঁ, এবং ইমেজ, এই সব কিছু মিলে তোমাদের সামনের দিনের হোমওয়ার্ক। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তীতে ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।